আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। এই মুহূর্তে চলে আসছি মোটোডকে। তো মোটোডকে এসে জানলাম যে একটা হোন্ডা সিবিআর 150R 2021 মডেল, এই যে ঠিক আমার এইখানে র্যাম্পের মধ্যে রাখা, একদমই খোলা অবস্থায় রাখা সার্ভিস টেবিলে। এই নিয়ে এমনি এমনি চুপি দেন না তো। ছি 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 ছি, এটা তো ঠিক না ভাই, ছি। সার্ভিস টেবিলে অলরেডি এই সিবিআর এর হাফ ইঞ্জিনের কাজকর্ম চলতেছে। তো কেন ইঞ্জিনের কাজকর্ম চলতেছে, তো এইটাই কিন্তু আমরা ডিটেলস জানবো। খুবই ইন্টারেস্টিং কেস, তবে অনেক খারাপ লাগার কেস আর কি। তো ডিটেলসটা আমাদের সামনে বর্ণনা করবে হচ্ছে অমিত ভাই। অমিত ভাই অলরেডি কাজে ব্যস্ত, এটার মধ্যে পুরোপুরি ভাবে মনোনিবেশ করছে। আর যেহেতু ওনার প্রিয় ব্র্যান্ড হোন্ডা, তো এটাও কিন্তু হোন্ডার ইঞ্জিন, সুতরাং এখানে কিন্তু ওনার মন ইনভেস্টের পরিমাণ কিন্তু আরো অনেক বেশি। তো কথাও শুনবো আমরা অনেক বেশি। চলেন আমরা ভিডিওতে প্রবেশ করি। অমিত ভাই, জি ভাই, এই যে এই জায়গায় একটা কাকড়া কাটিং আর্থিং দেওয়া, আমি বলতেছি এটা কাকড়া কাটিং আর্থিং, মানে কাকড়ার মতন অনেকগুলো পা। এটা কি কাস্টমার নিজে বানাইছে নাকি কোম্পানি থেকে? না, এটা ফ্যাক্টরি মেড। ফ্যাক্টরি মেড। এরকম কাকড়া কাটিং দিছে কি? আমি দিছে একটা কমন গ্রাউন্ডিং পয়েন্ট। কমন গ্রাউন্ডিং পয়েন্ট। আর বিশেষত আপনি যদিও এটা দুর্বলতা স্বীকার করবেন না বা খারাপ বলবেন না, কারণ এটা হোন্ডা। না, স্বীকার করার উপায় নাই তো। উপায় নাই না? খুব সুন্দর একটা ডিজাইন। সুন্দর ডিজাইন না? কাকড়া ডিজাইন। কাকড়া ডিজাইন। না, কখনো ওইভাবে খেয়াল করি নাই। সিবিআর এর তো অনেকগুলো খুলছি, কিন্তু এরকম আর্থিং, কাকড়া কাটিং আর্থিং আমি কখনো খেয়াল করি নাই আর কি। ডিজাইনটা এমনি কিন্তু দেখতে না, এটা আপনার ইউজুয়ালি গাড়ির বডিগুলোতে দেখা যায়। হ্যাঁ, প্রাইভেট কার বা বড় কমার্শিয়াল ভেহিকল, হ্যাঁ, ওদের গাড়ির মানে ম্যাক্সিমাম আর্থিং একটা কমন পয়েন্টে দিয়ে দেয়। আচ্ছা, কমন গ্রাউন্ডিং করে আর কি। বুঝতে পারছি। আচ্ছা, এইবারে বলেন এই গাড়িটা চলছে কত কিলোমিটার? 19,542। 19,542 দশমিক কত, এটা করবেন না? না, আচ্ছা, বাদ দিলেন, অত অ্যাকুরেট যাওয়া যাবে না। আচ্ছা, তো এই বাইকের মালিক যে, সে তো আপনাদের পুরান কাস্টমার। হ্যাঁ, সে আমাদের বেশ আগেও তো একবার ইঞ্জিনের কাজ করছে। ওনার নাম হচ্ছে আয়ুষ। আয়ুষ, আচ্ছা। এখন আবার এই ওনার ইঞ্জিনে কি এমন গর্দি স্টাইল? এটা একটা ঘটনা আছে আর কি। আচ্ছা, হ্যাঁ। ঘটনাটা হচ্ছে গিয়ে, আমাদের এখানে 2 মাস আগে সার্ভিস হওয়া, সার্ভিস হওয়া প্রায় 42,000 টাকার মতো খরচ গেছে। মাস্টার সার্ভিস প্লাস তখন ইঞ্জিনেরও কাজ হয়েছিল না, আচ্ছা, খালি সিম মিলানো হয়েছিল। শিপ মিলানো, তাতে 42,000 টাকা গেল। অনেক খারাপ অবস্থা ছিল আর কি। মানে বডি টডি আউটার মিলে, আউটার সাইড ইনার সাইড মিলে আচ্ছা 42,000 টাকার মতো খরচ গেছিল। বুঝছি, হ্যাঁ। এক্সপেন্সিভ রিপেয়ার হয়েছিল আর কি। হ্যাঁ। তো সে ভালোই চালাচ্ছিল। তার বাড়ি হচ্ছে নেত্রকোনা, সে ওখানে আসা যাওয়া করে এই বাইক দিয়ে রেগুলার। হ্যাঁ। ওখানে কোনো সমস্যা হয় নাই। হ্যাঁ। রিসেন্টলি সমস্যাটা হচ্ছে উনি আপনার ওই যে ফেনীতে যে বন্যাটা হইলো, হ্যাঁ, তখন উনি ত্রাণ কার্যে গেছিল। হ্যাঁ, এই বাইক দিয়ে। আচ্ছা। যাওয়ার পরে গাড়িটা নাকি আপনার পানিতে ডুবছিল। হ্যাঁ। ডুবছিল বলতে পানি মানে অনেক হাই লেভেলের পানির মধ্যে দিয়ে রান করছিল, সম্ভবত এতটুকু ছিল। আচ্ছা, হ্যাঁ। এতটুকু হইলে তো ইঞ্জিনও পানির তলে। হ্যাঁ, ইঞ্জিনও গেছে পানির নিচে, জাস্ট মাফলারটা বাইরে ছিল। আচ্ছা, হ্যাঁ। তারপরে তো যাওয়ার পরে উনি ওখানে গেছে। তো এরকম চলার পরে উনি আমাদের ফোন দিছে যে ভাই এরকম পানির নিচে ডুবে গেছিল পার্শিয়ালি, তো কি করা উচিত? আমরা বলছি যে রিস্ক ফ্যাক্টর যদি না থাকে তাহলে অয়েলটা চেঞ্জ করে নিতে, সাথে সাথে চেক করে নিতে। ইঞ্জিন অয়েল? হ্যাঁ, কারণ পানির সাথে অয়েল মিক্স হলে দই হয়ে যাবে ভিতরে, আরেক ক্ষতি। পরে আবার হাইড্রোলকের একটা রিস্ক। হ্যাঁ। পরে উনি ওখানে তৎক্ষণাৎ আপনার প্রথমে শেল লং রাইড ভরছিল। হ্যাঁ, গেল ওইটা। পরের দিন উনি ওখানে ছিলেন। হ্যাঁ। পরের দিন উনি এসপিএক্স পাইছেন। আচ্ছা। তো শেলটা ফালাই দিয়ে এসপিএক্স ভরছেন। হ্যাঁ। সেটা দিয়ে উনি ওনার কাজ সেরে পরে 4-5 দিন পরে ঢাকায় আসছে। হ্যাঁ। তো ঢাকায় আসার পরে উনি আবার এসপিএক্স ভরছেন। আচ্ছা, ঢাকায় এসে? হ্যাঁ, 5-6 দিনের মাথায় 3বার অয়েল চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ। এসপিএক্স ভরার পরে আর আমাদের এখানে একবার আসছিলেন কোন একটা চেকআপের জন্য। হ্যাঁ, মাইনর চেকআপ করে আমরা ছেড়ে দিছি। হ্যাঁ। ইন দা মিন টাইম যে 3বার অয়েল চেঞ্জ সেটা আমি আর জানি না। আচ্ছা, বা আমরা জানি না। হ্যাঁ। তো চেকআপ করে উনি চলে গেছে। হ্যাঁ। কুষ্টিয়াতে কোন একটা কাজে গেছিল। দৌলতদিয়া ফেরিঘাট পার হওয়ার পরে ওনার বাইক বন্ধ হয়ে গেছে। আই হাই, দৌলতদিয়া পার হওয়ার পরে একদম জায়গা মধ্যে বন্ধ হয়েছে বলে ওনারা বলে ডাকছে অনেকে। আচ্ছা, যাই হোক, পরে উনি লজ্জা পায়া ওখান থেকে বাইক খেলার অনেক দূর নিয়ে গেছে। আচ্ছা। তো ভাবছিল তেলের কোনো ইস্যু, তেল ভরছে কিন্তু কাজ হয় নাই। তো কোন রকম চালায় আনতে পারছে আর কি। গতকালকে আমাদের এখানে আসলো, স্টার্ট দিলাম, ইঞ্জিন চলতেছে, কিন্তু 4-5 মিনিট চলার পরে বন্ধ হয়ে যাচ্ছে বারবার। আচ্ছা। তো 2-3 বার এরকম হয়েছে, চলছে, বন্ধ হয়ে গেছে। লাস্ট টাইম আমি আর স্টার্ট করতে পারি নাই। আচ্ছা, খালি মানে সেলফ নিছেই। হ্যাঁ।
যাই হোক, ফার্স্টে মনে করছিলাম ইনিশিয়ালি আপনার ফুয়েল জনিত কোনো সমস্যা, অকটেন বুস্টার দিলাম, হ্যাঁ কার্বন ক্লিনার দিলাম, হ্যাঁ কাজ হয় না। আচ্ছা পরে এয়ার ফিল্টার খুললাম, খুলে এখান দিয়ে স্টার্ট দিলাম, দেখলাম যে এদিক দিয়ে সাদা ধোঁয়া ব্যাক করে, আচ্ছা মানে বার্ন গ্যাসগুলো এদিক দিয়ে ব্যাক করতে বের হচ্ছে, আচ্ছা হ্যাঁ ব্লো বাই গ্যাস আর কি। হ্যাঁ তো তখনই আমার সন্দেহ হইলো যে ইঞ্জিনে কোনো একটা ড্যামেজ হয়েছে। আচ্ছা তো যে কথা সেই কাজ, ওনাকে রাত্রে ফোন দিয়ে জানানো হলো, উনি বললো যে ঠিক আছে আপনারা খুলে দেখেন। আচ্ছা তারপরে তো আজকে সকালে আমরা ফার্স্ট আওয়ার ইঞ্জিন খুলছি। হ্যাঁ খুলছি বলতে প্রথমে কম্প্রেশন চেক দিছি, হ্যাঁ। মাত্র 60 পিএসআই পাইছি। 60 পিএসআই কম্প্রেশনে মাত্র, অ্যাট লিস্ট 180 থাকার কথা, অবশ্যই হ্যাঁ 3 ভাগের 1 ভাগ পাইছি। হ্যাঁ তারপর ইঞ্জিন নামাইলাম, আচ্ছা নামানোর পরে ওই যে দেখেন হাফ ইঞ্জিন খোলা হয়েছে। আচ্ছা হাফ ইঞ্জিন খোলা হয়েছে, মানে মেইন পার্ট খোলা হয়নি, জাস্ট হেড সিলিন্ডার, হ্যাঁ ক্লাচ সাইড, ম্যাগনেট সাইড। আচ্ছা খোলার পরে আমরা এই পিস্টন ভাঙা পেলাম। পিস্টন ভাঙা পাইছেন, আহারে দেখি আর কি ভাঙা, গুঁড়া গুঁড়া হয়ে গেছে। আচ্ছা এটা তো আপনার বাড়িতে ঘুরে হয়েছে? না না, আগে ঘুরা ছিল। আচ্ছা বুঝছি, এই যে আপনার আঙ্গুলের এখানে চলে আসছে, হ্যাঁ হ্যাঁ, এই যে গুঁড়া গুঁড়া হয়ে গেছে, এই যে আচ্ছা এই যে অমিত ভাই রাতে আরো পড়ছে, এই যে বুঝতে পারছি পিস্টন ভাঙিয়ে গেছে আসলে। জি এই যে আমার এখনো মনে পড়ে যে মোটোডকে অনেকদিন আগে অমিত ভাই আর একটা হোন্ডা সিবিআর র্যাপসোল 2021 না 17-18 মডেল, 18-19 মডেল, রাইট, ওইটারও কিন্তু এরকম পিস্টন ভাঙা কেস ছিল। আচ্ছা তো মানে খুব অবাক করার মতন বিষয় এবং খুব দুঃখজনক বিষয়। আচ্ছা পিস্টনের ভাঙা টুকরা ভিডিওটা শুরু করার, এই যে এই যে এখানেও কিন্তু আরেকটা টুকরা, এটাও কিন্তু পিস্টনের ভাঙা টুকরা। সর্বমোট 1 2 3 4 5 6 6টা টুকরা আমার হাতে তুলছি, অমিত ভাই ওইটা থেকে খোঁচায় খোঁচায় আরো বের করতেছে, 6টা টুকরা আরো বাইরে হবে। এই যে 7 নাম্বার টুকরা, তারপরে এদিকে 8 নাম্বার টুকরা, ছোট বড় মাঝারি সব মিলাইয়া সর্বমোট 8টা টুকরা পিস্টনের আমার হাতে চলে আসছে। জি আচ্ছা এবারে আমরা ওই পুরা ডেড সাইডটা একটু দেখি তো ভাই। আচ্ছা এই হচ্ছে পুরোটা হচ্ছে ডেড সাইড, যেটার পিস্টন মানে ভেঙে গেছে আর কি। জি জি, এই ডেড সাইডের গুঁড়াটাই হচ্ছে এইটা। তাইলে এখন তো এগুলারে আবার এখানে বসাইয়া জ্বালাই দিয়ে তো ঠিক করা সম্ভব না, না 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 অসম্ভব, ডাইরেক্ট চেঞ্জে যাইতে হবে। আচ্ছা পিস্টনটা যে ভাঙছে এখন এইটার কোনো সাইড এফেক্ট সিলিন্ডার ব্লকের মধ্যে পড়ছে কিনা দেখছি? জি সিলিন্ডার ব্লকের মধ্যে স্ক্র্যাচ পড়ে গেছে। স্ক্র্যাচ পড়ে গেছে, হ্যাঁ। আচ্ছা এখন এই স্ক্র্যাচের কারণে সিলিন্ডার ব্লকের মধ্যে কি আপনারা কোনো রিপেয়ারে যাবেন নাকি? না আমরা রিপেয়ারে যাব না, আমরা কাস্টমারকে জানাইছি, তো উনি বলছে যে আমার রিপেয়ারমেন্ট হবে না, আমাকে রিপ্লেস করে দেন। রিপ্লেস করে দিতে হবে, আচ্ছা মানে কাস্টমারই মানে চায় যেটা রিপ্লেস করতে। আচ্ছা কাস্টমার যদি বলতো যে ভাই রিপেয়ার করে দেন তাহলে আপনারা কি করতেন? সেই ক্ষেত্রে আমরা রিস্ক ফ্যাক্টরটা ওনার উপরে ছেড়ে দিতাম, কারণ রিপেয়ার তো রিপেয়ারই, হ্যাঁ বুঝতে পারছি। যাই হোক এখন তো এটা দেখেন ভাঙছে হচ্ছে ইনলেট সাইডটা, হ্যাঁ ইনলেট সাইডটা, হ্যাঁ এই যে এখানে ইন লেখা আছে, এটা হচ্ছে ইনসাইড, এটা হচ্ছে আউটার সাইড। ইনসাইডের, হ্যাঁ ইনসাইডের ভালভটা বড় থাকে এই জন্য এখানের কাঁটাটাও বড় থাকে, এক্সজস্টের ভালভগুলো ছোট থাকে এই জন্য এই কাঁটাটাও ছোট থাকে। জি আচ্ছা এখন ইনসাইডটা ভাঙছে, আউটসাইডটা কিন্তু ভাঙে নাই। এর আগেও আমরা যখন ভিডিও করছিলাম এটা পিস্টন ভাঙেনি, ওইটারও কিন্তু ইনসাইডটাই ভাঙছিল, মানে ইনসাইডে আসলে প্রেসারটা বেশি পড়ে না, প্রেসার বেশি না, এটা হচ্ছে কি নাকি ইনলেট ভালভ দিয়ে যখন চার্জটা প্রবেশ করে, হ্যাঁ হ্যাঁ ওটার মধ্যে যদি কোনো কন্টামিনেশন থাকে, মানে ময়লা বা ডার্ট বা ইয়েতে কিছু, তখন মানে মেইনলি এই জায়গাতে ডিপোজিট হয়। আচ্ছা এই ডার্টগুলো, আচ্ছা হ্যাঁ ডিপোজিট হয়, হয়তো বা এই জায়গার ইফেক্ট পড়ে বেশি, হয়তো বা এটা, হয়তো বা, হ্যাঁ। আর আরেকটা সন্দেহের কারণ আমি ধরে নিতেছি যে যেহেতু অয়েলগুলা হ্যাঁ মানে র্যান্ডমলি চেঞ্জ হয়েছে, হ্যাঁ তো ওনার কাছে মনে হয়েছে যে আমার অয়েলগুলো ভালো পড়ে নাই, এজন্য উনি বারবার চেঞ্জ অনেক তো দিছিল শেল আর হচ্ছে এসপিএক্স। আচ্ছা কোনটার সাইড এফেক্ট হইতে পারে এরকম ওনার সন্দেহ ছিল যে অয়েল হয়তো ভালো পড়ে নাই, এজন্য আমি র্যান্ডমলি চেঞ্জ করে ফেলছি। নকল পড়তে পারে বা ওই ইঞ্জিন অয়েলটা, এটা উনি যেহেতু অনেক কিলো রাইড করছেন, ওনার এক্সপেরিয়েন্স আছে, হ্যাঁ ভালো অয়েলের রেসপন্স কিরকম, খারাপ অয়েলের রেসপন্স কিরকম, রাইট হ্যাঁ হয়তো ওই কারণেও হইতে পারে, এটা পসিবল রিজন হিসেবে কাউন্ট করতে পারি, করা যায়, হ্যাঁ।
আচ্ছা, আমি প্রথমে অমিত ভাই যখন আমার এই কেসটার কথা বলছিল, আমি সন্দেহ করছিলাম কি যেটা কোনো হাইড্রোলক এর ঘটনা কিনা। মানে হাইড্রোলক বলতে বোঝাচ্ছি যে এই যে মোটরসাইকেলটার ইঞ্জিন পানিতে পুরোপুরি ডুবে গেছিল, এই এই অবস্থায় যে মোটরসাইকেলটা স্টার্ট দিছে, চালাইছে, মানে এই পানি মিশ্রিত অবস্থায় চালানোর কারণে মানে এটা কি করে, কানেক্টিং রডটা ব্যাক ফোর্স করে নাকি ভাই, ব্যাক ফোর্স করে খুব শক্তিতে, পিস্টনটা নিচে মুভ করতে পারে না, কানেক্টিং রডটা তখন এটা খুব জোরালো ভাবে ব্যাক ফোর্স করে। ব্যাক ফোর্সের কারণে যেটা হয় সেটা কানেক্টিং রড বাঁকা হয়ে যায় এবং ভাঙেও যায়। এরকম অজস্র ভিডিও আছে এবং আমি বেশ কয়েকদিন আগে একটা সুজুকি জিক্সারের এরকম ঘটনা পাইছিলাম। এটা অমিত ভাইও দেখছিল, দেখে উনিও কিন্তু খুব অবাক হয়েছিল, কারণ আমাদের দেশে এই ধরনের কেস খুব রেয়ার। তো যাই হোক, আমি মনে করছিলাম যে এইটা ওই ধরনের কোনো ঘটনার কিনা, রেশ কিনা। তারপরে অমিত ভাই বললো যে না, উনি তো ইঞ্জিন অয়েল বদলাইছে, তারপরে চালাইছে, অয়েলের মধ্যে আমরা কুলেন্ট মিক্স পাইনি, এবং হ্যাঁ আচ্ছা, অয়েলের মধ্যে কুলেন্ট বা পানি মিক্স হয়নি, হয় নাই। আচ্ছা, তারপরে উনি মানে বন্যা দুর্গত এলাকায় ইঞ্জিন অয়েল চেঞ্জ করছে, তারপর চালাইয়া ঢাকায় আসছে। তো হাইড্রোলক হইলে কিন্তু এত চালাইতে পারত না। না না, হ্যাঁ, এটা হাইড্রোলকটা আসলে 50-60 কিলোমিটারের মধ্যেই কিন্তু মানে এটা আইডেন্টিফাই হয়ে যায়। আর ইঞ্জিন তো পুরোপুরি সিজ করে হাইড্রোলক হইলে, ইঞ্জিন স্টাক হয়ে যাবে, একদম স্টাক হয়ে যাবে। আচ্ছা, তো যাই হোক, এটা কোনো হাইড্রোলকের কেস না। এখন এটা হইতে পারে ইঞ্জিন অয়েল থেকে উদ্ভূত কোনো একটা সমস্যা বা অন্য কোনো কিছু, অথবা ফুয়েল যদি অতিরিক্ত বাজে পড়ে যায়, সেক্ষেত্রে বার্নিং যদি কম্বাসশন যদি এফিশিয়েন্ট না হয়, ইফেক্টিভ না হয়, সেক্ষেত্রে এরকম হবে, হইতে পারে। আচ্ছা, এটা আমি পাওয়ার প্রডিউস করতে পারতাছি না, কিন্তু আমার গাড়িতে লোড হবে, মানে জোর করে যেতে হচ্ছে, হ্যাঁ, তখন আপনার পিস্টনটা ব্রেক মাত্রাতিরিক্ত গরম হয়ে তারপরে এই ঘটনাটা ঘটতে পারে। আচ্ছা, এখন উনি যেহেতু ঢাকার বাইরে ছিল, বন্যা দুর্গত এলাকায় ছিল, ওইখানে তো ঢাকার মতন ফুয়েল উনি পাওয়াটা খুব মুশকিল, ওইখান থেকে ঘটনাটা আসতে পারে, হতে পারে। আসলে এখানে সম্ভাব্য কারণ অনেকগুলাই আছে, আমরা কোনোটারই কিন্তু একদম 100% শিওর দিয়ে বলতে পারছি না, আমি তো আর আইডেন্টিফাই করতে পারি নাই। হ্যাঁ, আইডেন্টিফাই, কারণ এটা আইডেন্টিফাই করতে হলে আমাদেরকে বিশাল বড় এক মেডিকেল বোর্ড সাজাইতে হবে, সাজাইয়া 45 দিন তদন্ত করতে হবে নাকি ভাই? আচ্ছা, এখন এটার কাজকর্ম হচ্ছে শুধুমাত্র সিলিন্ডার ব্লকটা পরিবর্তন, আর তো কিছু না। না, আর কিছু না, আর কিছু না। আচ্ছা, তাইলে এই কাজে সিলিন্ডার ব্লক এখন কত পড়ে ভাই, মিনিমাম ম্যাক্সিমাম? আমাদের এখানে আজকে মার্কেট প্রাইস হিসাব করে 12,000 টাকার মতন। আচ্ছা, এটা তো আপ ডাউন করে, হ্যাঁ, কিছুটা ভ্যারি করে, হ্যাঁ, সবসময় আপ ডাউন করে, এর বাইরে আসলে এটার মধ্যে কিন্তু কোনো কাজ নাই। আচ্ছা, অন্য একজন সিবিআর ইউজার উনি আসলো ধরেন এই ধরনের কেস নিয়ে, তো সেই ক্ষেত্রে আপনারা সিলিন্ডার ব্লক তো আছেই, মোটোডকের হাতিয়া কেমন পড়তে পারে? আমাদের হাফ ইঞ্জিন ওভারহোলিং চার্জ 5,000 টাকা, সিবিআর এর মতন বাইকের ক্ষেত্রে, প্রিমিয়াম বাইকে, কিন্তু ওনারটা হেডে কোনো কাজ হচ্ছে না। আচ্ছা, মানে হেড সিলিন্ডার হেডে ভ্যালভের কোনো কাজ হচ্ছে না, হ্যাঁ, এই কারণে আমরা এটা 3,000 টাকা রাখতেছি। আচ্ছা, বুঝতে পারছি। মানে ওনার কাজটা হচ্ছে জাস্ট খালি সিলিন্ডার ব্লকটা রিপ্লেস, জি, আর কোনো ভালভ গাইড হচ্ছে না, ভালভ পরিবর্তন হচ্ছে না, তারপরে হচ্ছে সিমের কোনো কাজ হচ্ছে না। এই কারণে হচ্ছে ওনার হাফ ইঞ্জিন শুধুমাত্র কত নেওয়া হচ্ছে, 3,000 সামথিং। আর যদি অন্যান্য কাজগুলো থাকতো হেডের মধ্যে, সেই ক্ষেত্রে হইতো ভাই কত যেন, 5,000 টাকা। আচ্ছা, বুঝতে পারছি। তো যাই হোক, অমিত ভাইয়ের গলার জোর আমার মনে কিছুটা কমছে, কারণ সিবিআর এর পিস্টন এইভাবে ভাঙে গেছে নাকি ভাই? না না না, কেন কমবে, ভাঙতেই পারে, অন্য বাইকে ভাঙলে তো তখন না, ভাঙতেই পারে, যে কোনো গাড়ি, বিএমডব্লিউ জাগুয়ারের ভেঙে যায়, আর এটা তো ওইটাই আর কি। তো পরিশেষে আমাদের কথাবার্তা কিন্তু শেষ এবং দেখানো শেষ। কেন হইলো, আমরা স্পেসিফিক যে কোনো একটা কারণ কিন্তু এখানে আমাদের পক্ষে বলা সম্ভব হয় নাই, সম্ভাব্য কিছু কারণ বলা হয়েছে। তবে এই ঘটনাটা কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক। আর এই বাইকের মালিক বেশি দিন হয় নাই, মোটোডক থেকেই একটা বড় সার্ভিস করেছিল, অমিত ভাই যেটা বলছিল, তার এখানে মোটামুটি ভালো একটা অঙ্ক খরচ গেছে। আজকে আবার মানে 2 মাস ঘুরতে না ঘুরতেই তাকে আবার এই ধরনের একটা কেসের মুখোমুখি হইতে হয়েছে। এটা অবশ্যই অনেক দুর্ভাগ্যজনক কেস যে কারো ক্ষেত্রে। তো এই ধরনের কেস যাতে না হয় সেই ব্যাপারে অবশ্যই শুভকামনা থাকবে। আর নিজেরও কিন্তু কিছু সতর্কতার ব্যাপার আছে। এই ধরনের সতর্কতাগুলো যাতে সৃষ্টি হয়, সচেতনতা যাতে তৈরি হয়, সেজন্য অমিত ভাই আর আমি কিন্তু এতক্ষণ অনেকগুলা কথাবার্তা বলছি। তো আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেকগুলো মেসেজ পাইছেন এবং এই মেসেজ অনুযায়ী চলাফেরার চেষ্টা করবেন, বাদ বাকি হচ্ছে আল্লাহ ভরসা। তো ভালো থাকবেন সবাই, বিদায় নিলাম আজকে মোটোডকের এই সিবিআর এর পাশ থেকে।
অমিত ভাই এখনো টানা হেঁচড়া করতেছে ওনার প্রিয় ইঞ্জিনের প্রিয় ব্র্যান্ডের ইঞ্জিনটারে। তো বিদায় নিলাম আজকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।